সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। উইশিং এভরিবডি আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। আশা করি এই নতুন বছরে আপনাদের নতুন রেজলিউশন থাকবে এবং এই রেজলিউশনগুলি মানবেন কিংবা ভেঙে ফেলবেন। আমি নভিদ মাহবুব, আমি ইঞ্জিনিয়ার কিন্তু আমি কমেডিয়ান একই সাথে বাই চয়েস। আমি বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করি এবং যখন পাশ করি তখন খেয়াল করলাম যে আমি সাধারণ ইঞ্জিনিয়ার থেকে প্রায় দ্বিগুণ জ্ঞান অর্জন করে পাশ করেছি। কেননা 4 বছরের কোর্স সেশন জ্যামের জন্য আমার শেষ করতে 7 বছর সময় লেগেছে। এত বৃদ্ধ বয়সে আমি পাশ করলাম যে পাশ করে যখন আমি বিয়ে করলাম তখন আমার বিয়ের আসরে কবুল বলার সাথে সাথে আমার 2টা দাঁত খুলে পড়ে গেল। আর আমাদের বাঙালিদের কিন্তু 2টা বয়স, আসল বয়স আর পাসপোর্টের বয়স। আমার বউয়ের আসল বয়স আমার থেকে 10 বছর ছোট, আর পাসপোর্টে সে আরও 5 বছর কমিয়ে রেখেছে। বিয়ে করার সঙ্গে সঙ্গেই আমাকে বাল্য বিবাহের জন্য গ্রেফতার করা হয়। তো বউকে নিয়ে আমি আর আমার বউ আমরা দুজনেই মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকাতে চলে যাই এবং খেয়াল করলাম যে বিদেশে যাওয়ার পর আমরা বাঙালিরা কিন্তু বেশ ভালো ইংরেজি বলতে পারি। এই জন্যে আমি আমার শিক্ষকের কাছে চিরকৃতজ্ঞ, কেননা উনি আমাকে খুব ভালো ইংরেজি শিখিয়েছেন। আমাকে উনি বলতেন ট্রান্সলেশন করো, নাভিদ আমি একটা ছেলে, স্যার আই এম আ বয়, ওকে। বলো দেখি আমি একটা মেয়ে, স্যার আমি তো মেয়ে না, একটা থাপ্পড় মেরে গাল ফাটাই দিই, ওকে স্যার আমি একটা মেয়ে, আই এম আ গার্ল, ফাইন। আচ্ছা এবার বলো দেখি বেল পাকিলে কাকের কি? ইফ বেল পাকস হোয়াট ইজ ইট টু কাকস? বলাই বাহুল্য যে 2খানা চটকানা খেলাম। তবে এই সুবাদে বলতে হয় যে ইংরেজি মোটামুটি ভালোই বলি। তবে যখন আমরা বিলাত বা আমেরিকাতে থাকি বিদেশিরা আমাদেরকে দেখলেই বলে যে আর ইউ ফ্রম ইন্ডিয়া? আমি বললাম না আমি ইন্ডিয়া থেকে না, আমি বাংলাদেশি। ও রিয়েলি? সো উইচ পার্ট অফ ইন্ডিয়া ইজ দ্যাট ইন? আমি বলছি না, বাংলাদেশ ইজ আ সেপারেট কান্ট্রি। তো তখন ওরা বললো যে তো কিভাবে ইন্ডিয়ান এবং বাংলাদেশির মধ্যে তফাৎ? আমি তো বুঝতে পারি না। আমি বললাম একটা খুব সহজ উপায় আছে যে আমরা বাঙালিরা এই জিনিসটা করি না, আমরা কিন্তু এইভাবে মাথা নাড়াই না। আর দক্ষিণ ভারতে এইটা কিন্তু হ্যাঁ আর এইটা হলো না। আমি কিন্তু এখন পর্যন্ত এই দক্ষিণ ভারতীয় হ্যাঁ আর না এই দুইটার তফাৎ বুঝতে পারি না। তো আমার একটা খুব ভালো বন্ধু আছে দক্ষিণ ভারতীয়, সে আমাকে ভালো করে বোঝালো যে দেখো নাভিদ, ইন সাউথ ইন্ডিয়া দিস ইজ আ ইয়েস এন্ড দিস ইজ আ নো। Come on man, how do you tell the difference? তো বললো নো, you are an engineer, I am an engineer. Watch very closely. A South Indian no is a horizontal motion from right to left, left to right, right to left, left to right. A South Indian yes is a similar motion from right to left but a little oscillatory. Very very good explanation. ঢাকা শহরের একটা বড় সমস্যা হচ্ছে যে অনেক অনেক ট্রাফিক জ্যাম। ঢাকা শহরে আমি যখন কাজ করতে যাই সকালবেলা শেভ করি, গুলশানে থাকি এবং গুলশান 2 নম্বরে থাকি, শেভ টেভ করে রওনা দেই। অফিস হলো গুলশান 1 নম্বরে। সেখানে পৌঁছাতে পৌঁছাতে আমার চেহারা হয়ে যায় হায়দার হোসেনের মতো। এখন একটা সময় ছিল যে ছেলে ধানমন্ডি থাকে, মেয়ে মোহাম্মদপুর থাকে, প্রেম হচ্ছে কোনো সমস্যা নেই। এখন ছেলে যদি ধানমন্ডি থাকে আর মেয়ে যদি মোহাম্মদপুর থাকে এবং তাদের মধ্যে যদি কোনো প্রেম ভালোবাসা হয় এটাকে বলা হয় লং ডিস্টেন্স রিলেশনশিপ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ট্রাফিকে যখন আমরা বসে থাকি সেটা কিন্তু অত খারাপ লাগে না, কিন্তু একটা স্ট্যাটাসের ব্যাপারটা কোথায় জানে? গাড়িতে বসে আছি, এসি চলছে কিন্তু গাড়ি চলছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে আর একজন পথচারী আমাকে ওভারটেক করে চলে গেল, ওইটাই আমার খুব স্ট্যাটাস লাগে। আবার বিদেশিরা যখন আসে তারা বলে যে দেখো ট্রাফিক জ্যাম কিন্তু আমার অতটা খারাপ লাগে না, তবে আমার যেটা খারাপ লাগে যে আমাদের ঢাকা শহর বিদেশিরা বলছে যে খুব কনজারভেটিভ, ইউ ক্যানট কিস অন দ্য স্ট্রিট। আমি what's the problem? So what? You cannot kiss on the street, but you can piss on the street.
আমি আর আমার স্ত্রী আমরা একটা মলে গেলাম শপিং করতে, এটা 2-3 বছর আগের কথা, এবং মলটার নাম হলো বসুন্ধরা মল। এবং আমরা শপিং করছি, আর আপনাদের খেয়াল পড়ে কিনা যে 3 বছর আগে বসুন্ধরা মলে আগুন লেগে গিয়েছিল। তো ওই সময় আমরা কিন্তু ওখানে ছিলাম, শপিং করছি, এবং আগুন লেগে গেল। সবাই খুব প্যানিকড, দৌড়াদৌড়ি, চিৎকার। সঙ্গে সঙ্গে পিএ সিস্টেমে অ্যানাউন্স করলো, আগুন লেগে গিয়েছে, আপনারা দয়া করে মল ত্যাগ করুন। এবং আমি তো ইঞ্জিনিয়ার, আই টুক ইট লিটারালি। এবং যেটা হলো যে আমি পিছলা খেয়ে পড়ে গেলাম, সিঁড়িতে আমি হোঁচট খেয়ে পড়লাম। 9 তলা থেকে 8 তলায় পড়তে আমার প্রায় 17 মিনিট সময় লাগলো, কেননা আমি ঊর্ধ্বগামী এসকেলেটরে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, আগুন থেকে আমরা বেঁচে আসলাম, আমি আর আমার স্ত্রী আমরা বের হয়ে আসলাম, এবং কাছেই একটা 5 স্টার হোটেল আছে, নামটা বললাম না, তো সেখানে আমরা গেলাম। হোটেলটার নাম হলো প্যান প্যাসিফিক। তো যাই হোক, বাংলাদেশে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা হলো যে আপনি যখনই একটা 5 স্টার হোটেলে যাবেন, গাড়ি দাঁড়া করায়, এবং গাড়ি দাঁড়া করিয়ে একটা আয়না দিয়ে গাড়ির তলাটা চেক করে। তো আমি বললাম যে ভাই, আপনি খালি গাড়ির তলায় চেক করছেন কেন? গাড়ির ভিতরে তো বোমা টোমা থাকতে পারে। তো তখন সে বলল, স্যার, পেট চুলকাচ্ছে, স্যার বোমা টোমা খুঁজতেছি না, আপনি একটা 5 স্টার হোটেলে ঢুকতেছেন, গাড়ির তলায় কাদা আছে কিনা দেখতেছেন। তো আমরা ঢুকলাম 5 স্টার হোটেলে, আমি আর আমার স্ত্রী আমরা 2 কাপ কফি অর্ডার দিলাম, বিল আসলো $1500 টাকা, দ্যাটস লাইক $20। তো আমি বললাম যে দেখেন ভাই, $20 কিভাবে হয় একটা 2 কাপ কফি? হ্যাঁ, $20 কিভাবে হয়? তো বললো যে না স্যার, আপনি যে শুধু কফির জন্যই টাকা দিচ্ছেন তা না, আপনাকে তো এই সুন্দর একটা মোলায়েম পরিবেশ আছে, এই মোলায়েম পরিবেশের জন্য তো আপনাকে টাকা দিতে হবে। তা আমি বললাম ঠিক আছে, আরও 2 কাপ কফি দেন। তার 2 কাপ কফি দিল, এবার আবার $1500 টাকা বিল আসলো। তো আমি বললাম যে এই দেখেন, এবার $100 টাকা নেন। বলে কেন স্যার 100 টাকা? আপনারা $1400 টাকা বাকি। আমি বললাম না, আপনার মোলায়েম পরিবেশের টাকা আমি আগেই দিয়ে দিয়েছি। তো আমরা শপিং টপিং করে বাসায় গেলাম, এবং আমার ছোট মেয়ে, তখন তার বয়স 6, বলল যে বাবা, তুমি কিন্তু আমার জন্য একটা সাইকেল কেনার কথা ছিল। আমি বলছি না, তোমাকে এই ঢাকা শহরের মধ্যে সাইকেল কিনে দেওয়া যাবে না। আমি কেন? বললো যে, আমি বললাম যে দেখো, এত ট্রাফিক জ্যাম, এর মধ্যে কিন্তু সাইকেল কেনা যাবে না। তখন সে আমার বললো যে না বাবা, আমাকে সাইকেল কিনে দিতেই হবে, আমার বন্ধু রায়মানার যদি সাইকেল থাকে তাহলে আমাকেও সাইকেল দিতে হবে। তা আমি বললাম যে দেখো, রায়মানা যদি গিয়ে নদীতে লাফ দেয়, তুমিও কি নদীতে লাফ দিবে? না বাবা, আমি গিয়ে ওর সাইকেলটা নিয়ে নিব। তখন আমি বললাম, দেখো তুমি কিন্তু অনেক বেশি পাকা হয়ে গেছো, জানো তোমার বয়সে এব্রাহাম লিঙ্কন প্রত্যেক দিন 5 মাইল হেঁটে স্কুলে যেত, জানো তুমি? হ্যাঁ বাবা জানি, আর তোমার বয়সে সে অলরেডি প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল। ছেলে মেয়েদের উপরে কিন্তু আমরা অনেক কিছু ইম্পোজ করে দিই, জোর করে চাপিয়ে দিই। বিশেষ করে আমরা যে বিদেশে যখন থাকি, তখন আমরা ছেলেদের মেয়েদেরকে আমাদের যেটা ইচ্ছা সেটাই আমরা তাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন আমরা তাদের সাথে ডেল ফিলসফি অ্যাপ্লাই করি, DELL, ইউ হ্যাভ টু বি আ ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, এলস ইউ আর এ লুজার। এবং আমার জীবনের সবচেয়ে, আমি যখন আমেরিকায় থাকতাম, সবচেয়ে বড় এবং খুশির দিন ছিল আমার মেয়ে যখন তার সবচেয়ে প্রথম কথাটা বলল। সেটা বাবাও না, মাও না, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। আর আরেকটা ব্যাপার, যে বিদেশে যখন থাকি আমরা সবসময় আমাদের ছেলে মেয়েদেরকে বলি, যে বিলাতে বা আমেরিকায় থাকলে আমরা সবসময় ছেলে মেয়েদের বলি, এই খবরদার, কোনো বিদেশি বিয়ে করবি না, বাঙালি বিয়ে করতে হবে, বাঙালি বিয়ে করতে হবে। তো আমিও আমেরিকায় থাকি, আমার ছেলে এসে আমাকে বলে, বাবা, আই এম ইন লাভ উইথ রবার্ট। কি বললি তুই? You're right, Dad. This is Robert and I love him. You are so yesterday. You have to realize that love is not only between Adam and Eve, it can also be between Adam and Steve. একটা থাপ্পড় মেরে গালটা ফাটাইয়া 2 টুকরা বানাবি। বংশের ইজ্জত রাখলি না, ভালো দেখে একটা বাঙালি পলা ধরতে পারলি না। তো এই হলো ব্যাপার, বাচ্চাদের ব্যাপার। কিন্তু দেখেন, আমরা কিন্তু আমাদের বাচ্চাদের অত্যন্ত অনেক অনেক ভালোবাসি আমরা।
যেটাকে বলে যে ইউ লাভ ইউর ওন কিডস অ্যান্ড এভরিবডি এলস ইজ ওয়াইফ। আর স্ত্রীর কথা বলতে, স্ত্রী কিন্তু বস। স্ত্রী যখন আমরা স্ত্রীর সাথে ঝগড়া করি, লেট হার হ্যাভ দ্য লাস্ট ওয়ার্ড। কেননা আমি যদি শেষ একটা কথা বলতে যাই, দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দ্য নেক্সট আর্গুমেন্ট। দাম্পত্য জীবনে কিভাবে আমরা সুখী হতে পারি, এটা ছেলেদেরকে বলছি যে ইউ ক্যান চুজ টু বি রাইট অর ইউ ক্যান চুজ টু বি হ্যাপি। ওকে, আর ফাইনালি যেটা আরেকটা উপদেশ দাম্পত্য জীবনের ব্যাপারে, যে স্ত্রী যা বলবে সেটা শুনে নিতে হবে, এবং স্ত্রী যদি আপনাকে পরোক্ষভাবেও কোনো কিছু বলে সেটাও কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। যেমন প্রথম যখন আমরা বিয়ে করি তখন আমরা বলি যে খুব প্রেম ভালোবাসা থাকে, হানি, সোনা পাখি, টুনটুনি, কলিজা চোকরা, খুব লাভি ডাভি এন্ড এভরিথিং। 2-3 বছর যাওয়ার পরে তখন স্ত্রী মোটামুটি একটু বকাটকা দেয়, এই যে ঠিক করতে হবে, বাসাটা পরিষ্কার রাখতে হবে, এখন একটু বাজার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। 10 বছর চলে যাওয়ার পরে তখন কিন্তু সব কিছু পরোক্ষভাবে বলা হয়, এবং এই পরোক্ষভাবে কি বলা হচ্ছে এটা কিন্তু বুঝে নিতে হবে। ইনডাইরেক্ট স্পিচ, যেমন আমার স্ত্রী বলে somebody needs to go shopping, এবং আমাকে বুঝে নিতে হবে। আমি আবার কিন্তু বেশ অগোছল থাকি, এবং বাসায় আসলে আমি আমার কাপড় খুলে, শার্টটা খুলে মাটিতে ফেলে দিই, প্যান্টটা খুলে এখানে ফেলে দিই, এবং এটা আমার স্ত্রীর জন্য অত্যন্ত একটা বিরক্তিকর ব্যাপার, কেননা আমি খুব অগোছালো। কিন্তু আমার জন্য এটা হলো ইনভেন্টরি কন্ট্রোল। আমি যদি আমার সাদা শার্টটা খুঁজে পেতে চাই, আমি জানি এটা ডাইনিং টেবিলের নিচেই পাওয়া যাবে, এখানে আমি খুঁজে পাবো। এবং একদিন আমার স্ত্রী আমার শর্টস উঠিয়ে, আমার শর্টস হাফ প্যান্ট উঠিয়ে এবং পরোক্ষভাবে বলছে, হুজ শর্টস আর দিস? তখন আমি তাকে বললাম, বেটার বি মাইন। তো ছোট্ট একটা ব্রেক নিয়ে আসবো, এবং আপনারা যদি অন্য কোথাও চলে যান, ওকে, ওয়েলকাম ব্যাক। আমি চ্যানেল এসে আছি, নবীদ মাহবুব। আমি খুবই এক্সাইটেড। আমি কিছুদিন আগে লন্ডনে আসলাম, আর ইমিগ্রেশন অফিসার আমাকে বেশ সিরিয়াসলি জিজ্ঞেস করলো, ওয়াই আর ইউ হিয়ার? আমি তাকে বললাম, আই এম হিয়ার বিকজ ইউ ওয়ার দেয়ার। অফকোর্স এই কথাটা আমি মনে মনে বলেছি, বাইরে বলার তো সাহস নেই। তো লন্ডনে আসছি, খুব ভালো লাগছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, এই লন্ডনেও দেখেছি, আমি আমেরিকাতেও দেখেছি, যে আমরা বাংলাদেশিরা একটু মোটামুটি একটু দলাদলি করতে পছন্দ করি। যেমন বলে না যে 2 বাঙালি একসাথে হলে 3 দল, আমি এক দল, আপনি এক দল, আমরা 2 জনে মিলে আরেকটা দল। এবং যেটা হয় যে ইউকেতে এবং ইউএসএতে দেখা যায় যে আমাদের WMD, উইকলি ম্যান্ডেটরি দাওয়াত, কোন উইকেন্ডে আপনার দাওয়াত থাকে না আপনি সেটা বের করবেন। আবার দাওয়াতের মধ্যে কিন্তু কম্পিটিশনের ব্যাপার আছে, অনেক স্ট্র্যাটেজির ব্যাপার আছে। যেমন যদি বলি যে এই শনিবারে আমি দাওয়াত দিব, এখানে কুদ্দুস ভাই আসবে, তাহলে কিন্তু রহমত ভাইকে দাওয়াত দেওয়া যাবে না, কারণ রহমত ভাই আর কুদ্দুস ভাইয়ের মধ্যে কিন্তু একটা গ্যাঞ্জাম আছে। তো আমি যদি কুদ্দুস ভাইকে এই শনিবারে দাওয়াত দিই, তাহলে রহমত ভাইকে আমার সেই ক্রিসমাস উইকেন্ডে দাওয়াত দিতে হবে। এরকম স্ট্র্যাটেজির ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আছে, আমার বাসায় যদি দাওয়াত হয়, আমার বউ বলবে আমাকে তাহলে এখন 21টা আইটেম রাঁধতে হবে। তো আমি বললাম, তুমি তো 21টা আইটেম রাঁধতে পারো না, ডাজেন্ট ম্যাটার, আমি দরকার লাগলে সিরকার মধ্যে কাঁচামরিচ ভাসবে, সেটাও একটা আইটেম, তবু আমি 25টা আইটেম করবো। আমি কেন? কারণ গত সপ্তাহে নাসরিন ভাবির বাসায় দাওয়াত ছিল, উনি 21টা আইটেম করেছেন, উনি যদি 21টা আইটেম করে আমাকে 25টা আইটেম করতেই হবে। আর আরেকটা ব্যাপার আছে যে আমরা যখনই কারো বাসায় দাওয়াতে যাই, আমরা কিন্তু গিফট নিয়ে যাই। আর এই কথা কেউই অস্বীকার করতে পারবেন না যে আমরা কিন্তু সবাই গিফট রিসাইকেল করি, তাতে কোনো সমস্যা নাই। যে আমাকে কেউ যদি গিফট দেয়, এটা আমি আরেকজনকে দিতে পারি, নো প্রবলেম। তবে একটাই অনুরোধ, একটা ভালো ডাটাবেস মেনটেন করবেন।
কেননা একবার আমার দেওয়া গিফট একজনের কাছে দিয়েছিলাম, সেটা আমার কাছে আবার 3 সপ্তাহ পরে ফেরত চলে এসেছিল। দ্যাটস দ্য প্রবলেম। আর আরেকটা, আমাদের বিদেশে আসলাম যেটা হয় যে আমাদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন হয়, দল হয়, উইচ ইজ ফাইন, কিন্তু কয়েকদিন পরে দেখা যায় এই দলগুলি ভেঙে ভেঙে আবার অনেকগুলি দল হওয়া শুরু করে। তো এটা অনেকেই বলে যে এটা সমস্যা। আমি একজন কমেডিয়ান আর্টিস্ট, আমি বলি এটা আমার জন্য খুব ভালো। কেননা আমি যখন একটা অ্যাসোসিয়েশনের জন্য শো করতে আসি, আমি একটাই শো করি, একটা শোর জন্যই পয়সা পাই, এবং এই অ্যাসোসিয়েশন যখন ভেঙে 2টা হয়ে যায় আমার জন্য কিন্তু ডাবল লাভ। আমি এখন 2টা শো করব এবং 2টা শো করে ডাবল পয়সা কামাবো। আর এটা কিন্তু একজন একজনের সাথে মারামারি করছে, দলাদলিকে, তুমি তোমার দলে যাবে না, তুমি তোমার দলে যাবে না। আমি বললাম যে মেক ইট সেক্সি, টেক ইট টু দ্য নেক্সট লেভেল। যদি দলাদলি করতে হয় একটা মারামারি করেন, একজন একজনকে চুকটুক তুলে ফেলেন না, অসুবিধা কি? কিন্তু একটা কারো গাড়ির পেট্রোল ট্যাঙ্ক খুলে ভিতরে বালু ঢুকিয়ে দেন, মেক ইট সেক্সি ম্যান। কিছুদিন পরে আমরা আমেরিকা থেকে আবার বাংলাদেশে চলে আসলাম, এবং তখন আমার বাবা মাকে খুব খুশি, দেশে ফিরেছে ছেলের বউ, এবং সমাজের সবাই জিজ্ঞেস করছে, আচ্ছা মাহবুব সাহেব, আমার বাবার নাম, যে মাহবুব সাহেব আপনার ছেলে কি করে? তো তখন তো তারা একটু সমস্যায় পড়ে গিয়েছে যে ছেলে কমেডি করে, এই কথা তো বলতে একটু লজ্জা করছে, আর সমাজের ব্যাপার আছে, আর বলতে তো পারে না যে আমার ছেলে কুতকুতিওয়ালা। তো তখন তারা বলছে আমার মেয়ে পিএইচডি করেছে। তো তখন আমার বাবা একদিন বললেন যে দেখো, এই ভাড়ামি করে আর কয়দিন চালাবে, তুমি একটা চাকরি নাও। তো আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে গেলাম, নামটা বললাম না, উত্তর দক্ষিণ। তো আমরা ওখানে যখন পড়াতে গেলাম তখন তারা খুব গর্ব করে বলল যে আমরা এখানে বিদেশি ডিগ্রি ছাড়া কোনো ফ্যাকাল্টি মেম্বার নেই না। দেখেন, আমাদের সমাজে আমরা কিন্তু বিদেশ জিনিসটাকে অনেক উঁচু করে দেখি। কোনো সময় যদি দেশীয় কিছু হয় এটাকে আমরা ভালো চোখে দেখি না, আর যদি বিদেশি হয়, ওয়াও। আমি যদি একটা স্কুল দিই নাভিদ মাহবুব টিউটোরিয়াল, চলবে না। যদি এটাকে নাম দেয় নাভিদ মাহবুব ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল, ওয়াও। এখানে ভর্তি হওয়ার জন্য একটা কোচিং সেন্টার থাকবে, এবং এই কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য আরেকটা কোচিং সেন্টার থাকবে। তো যাই হোক, ওই ইউনিভার্সিটিতে যখন ইন্টারভিউ দিতে গেলাম, বা আমাকে জিজ্ঞেস করলো যে আপনার কি বিদেশি ডিগ্রি আছে? আমি বললাম না, আমার বইয়ের থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে। বলে না 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 না, দেশি ডিগ্রি হবে না, বিদেশি কোনো আছে কিনা? তখন বললাম হ্যাঁ, আমার একটা বিদেশি ডিগ্রি আছে। বলো ফাইন। তো আরেকটা ক্যান্ডিডেট আসলো, বলা হলো যে এই যে দেখেন, খুব ভালো ক্যান্ডিডেট, কোথা থেকে ডিগ্রি? ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি, আইবি এর MBA। সরি, হবে না, বিদেশি ডিগ্রি না, এটা দেশি ডিগ্রি, হবে না। এর থেকে অনেক ভালো একটা ক্যান্ডিডেট রয়েছে, বিদেশি ডিগ্রি, MBA ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ মাদাগাস্কার, আন্টানানারিভো ক্যাম্পাস। অসম, বিদেশি ডিগ্রি। তবে স্যার, এর থেকে আরো ভালো একটা ডিগ্রিধারী একটা ক্যান্ডিডেট আছে। কোথাকার ডিগ্রি? আমেরিকান ডিগ্রি। ওয়াও, আমেরিকান ডিগ্রি, MBA ফ্রম দ্য নিউ ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, ধানমন্ডি ক্যাম্পাস। আসেন। এই হলো ব্যাপার, বিদেশি ডিগ্রি। যাই হোক, কিছুদিন পড়ালাম, এবং পড়ানোর পর আমি একটা দেখলাম যে বেশি বেতন অত ভালো না, টিচারদের বেতন অত ভালো হয় না। তো আমি বললাম ঠিক আছে, আমি একটা বড় একটা বহুজাতিক কোম্পানি, অর্থাৎ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি নিই। তো সেখানে চাকরি নিলাম, এবং খেয়াল করলাম যে বাংলাদেশে বহুজাতিক কোম্পানিতে বর্ণ বৈষম্য আছে, যাকে বলি কর্পোরেট অ্যাপারথাইড। অর্থাৎ একই চাকরি দেশি হলে এক ধরনের বেতন, আর বিদেশি হলে আরেক ধরনের বেতন। তার মানে আমি বলছি যে খয়েরি চামড়া ডিসকাউন্ট অথবা সাদা চামড়া প্রিমিয়াম। তো আমি আমার হিউম্যান রিসোর্স ম্যানেজারকে গিয়ে বললাম যে দেখো, আমি কিন্তু দেখতে দেশি হতে পারি, কিন্তু আমি আসলে বিদেশি। আই এম লাইক আ কোকোনাট, আই এম ব্রাউন আউটসাইড বাট হোয়াইট ইনসাইড। তখন হিউম্যান রিসোর্স আমাকে দেখে বললো যে স্যার, ইউ আর কারেক্ট, ইউ আর লাইক আ কোকোনাট, ইউ আর হোয়াইট ইনসাইড বাট ইউ আর হেয়ারি আউটসাইড। আর আমাদের কর্পোরেট জগতে, অ্যাটলিস্ট বাংলাদেশে, আমরা খুবই হায়ার আর্কিক্যাল, অর্থাৎ সবাই সবার পজিশন নিয়ে আমরা খুব মাথা ঘামাই। আমরা কখনো বলি না যে ও আমার কলিগ, আমরা সবসময় বলি যে ও আমার আন্ডারে কাজ করে।
আন্ডারে কাজ করে। আমি যখনই এই কথাটা শুনি যে আমার আন্ডারে 25 জন কাজ করে, আমার মাথায় শুধু একটাই ছবি ভেসে ওঠে, এবং সেটা হচ্ছে একটা মুরগিটা স্যুট পরা এবং তার আন্ডারে 25টা ডিম, এবং প্রত্যেকটা ডিমের মধ্যে লেখা ম্যানেজমেন্ট ট্রেনিং। সো দ্যাটস হাউ ইট ইজ। আর আমরা বাংলাদেশে কিন্তু সবসময় আমরা খুব স্ট্যাটাস নিয়ে চলি। তুমি জানো আমি কে? না। তুমি জানো আমি কার ছেলে? না, জানি না, তবে তোমার মাকে জিজ্ঞেস করতে পারো। তো যাই হোক, আশা করি আপনার ভালো লেগেছে। আই হ্যাড আ লট অফ ফান, কিন্তু বিদায় নেওয়ার সময়, এবং আমি আসলেই আবার ঢাকায় চলে যাচ্ছি। আমি সত্যি আপনাদেরকে খুবই খুবই মিস করব, এবং এই চ্যানেল এসের কথা অনেক শুনেছি, এই প্রথম আসলাম, খুব ভালো লাগছে। চ্যানেল এস অর্থাৎ এখানে এস মানে সিলেট নিয়ে অনেক কিছু করা হয়। আমি নিজে সিলেটের না, তবে আমার শাশুড়ি সিলেটের, এবং উনি আমাকে সবসময় একটা কথা বলেন, নাভিদ, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দের ইজ এ সিলেটি ওম্যান। এবং এই কথা উনি বলেন যে বিহাইন্ড এভরি ফেইল্ড ম্যান দের ইজ অ্যানাদার ওম্যান। তো যাই হোক, 2014 শুরু হয়েছে। আপনাদেরকে আবারও জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এবং এই নতুন বছরে আপনাদের যাই রেজলিউশন থাকুক না কেন, সেটা আশা করি পরিপূর্ণ হবে। তবে আমার কাছ থেকে একটাই কথাই আপনাদেরকে বলি, আপনারা যখন হাসবেন প্রাণ খুলে হাসবেন, কোনো প্রশ্ন করবেন না, হাসবেন, লাফ অ্যাট ফেস ভ্যালু। See you.